বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে মুভমেন্ট এই প্রথম না। এর আগেও আপনি জানেন যে এখন আলোচিত ঘটনা হয়তো আসিয়া, কিন্তু তনু হত্যাও কিন্তু একটা ভীষণ আন্দোলনের জায়গা ছিল সাধারণ মানুষের। সেই হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত হয় নাই। আপনি জানেন যে গত শেখ হাসিনা আমলে বসুন্ধরা গ্রুপের যে আন্দির, সে যে মুনিয়া হত্যাকাণ্ড করলো বা মুনিয়াকে ধর্ষণ করলো, সেই ঘটনাগুলোরও কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি, এবং এগুলোর জন্য কিন্তু আমরা বারে বারে দাঁড়িয়েছি। এবং যখন যেই বিষয়টা আলোচনায় থাকে সেই বিষয়টা নিয়ে আমরা খুব মাতামাতি করি, কিন্তু দিন শেষে ধরেন এই ধর্ষণের বিচারের স্বার্থে কিন্তু আমরা আসলে কিছু করতে পারি নাই। আপনি দেখেন গত কয়েকদিন ধরে আমাদের তো নতুন এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা তো একটা চেঞ্জ দেখতে চাইছিলাম, নারীদের একটা নিরাপদ সমাজ আমরা চাইছিলাম। যেই নারীরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, শেখ হাসিনা আমলে আমরা যখন দেখছি নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণের শিকার হতে হচ্ছে, সেই জায়গা থেকে সরে এসে 24-এর পরবর্তী সময়ে আমাদের রক্তের বিনিময়ে আমরা যে সরকার বসিয়েছি, আমাদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই থাকবে যে এখানে নারীদের একটা নিরাপত্তা থাকবে। এবং আমরা এটাও চাইবো যে এত বছর যে বিচারহীনতার কালচার চলে আসতেছে, একজন ধর্ষককে যে সামাজিকভাবে বয়কট করার বিষয় থাকে। আপনি দেখেন যখন একজন নারী ধর্ষিত হয়, সেই নারীর ছবিটা অনলাইনে মিডিয়ায় আমরা খুব ফলোভাবে প্রচার করি, কিন্তু যে ধর্ষক তার ছবি কিন্তু আমরা প্রচার করি না। এবং ধর্ষককে যে সামাজিকভাবে বয়কট করার বিষয় আছে সেটাকে কিন্তু আমরা তুলে ধরি না। এবং ধরেন বিচার কার্যক্রম আমাদের দেশে এতই স্লো, একজন নারী বিচার পেতে পেতে সামাজিকভাবে এমনভাবে লাঞ্ছিত হতে হয় তাকে, সে স্বাভাবিকভাবেই কিন্তু আর বিচারের প্রত্যাশা তো করেই না, এবং সে নতুন করে যখন নিপীড়নের শিকার হয় সে কিন্তু সেটা নিয়ে অভিযোগও তোলে না। ফলে আমরা বলতে চাই এই যে বিচার প্রক্রিয়া, সেটা যত দ্রুত সময়ের মধ্যে করা যাবে এবং সেটা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। এবং আমার মনে হয় যে এই বিচার কার্যগুলো খালি করলেই হবে না, রাষ্ট্রীয় উদ্যোগে এই বিচারগুলোকে প্রচার করা দরকার। একজন ধর্ষক কেন ধর্ষক হয়ে উঠছে, এই সোসাইটি কিভাবে একজন ধর্ষক গড়ে তুলছে। আপনি জানেন যে আমাদের স্কুল কলেজগুলোতে গত 16 বছরে শেখ হাসিনা আমলে আপনি জানেন যে বিভিন্ন শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে করোনাকালে শিক্ষা তো আমাদের একটা বড় ক্ষতি হয়েছে, মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একটা বড় ক্ষতি আমাদের হয়েছে। সেই ক্ষতি অবস্থায় ছেলেমেয়েরা পড়াশোনা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং আপনারা দেখছেন যে ফোনে আসক্তি কিভাবে বাড়ছে, অনলাইন নির্ভর শিক্ষাটা অনেক বেশি বাড়ছে। ফলে আমরা বলতেছি এই অনলাইন নির্ভর শিক্ষার মধ্য দিয়ে কিন্তু ছেলেমেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে, ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ছে। তাছাড়া ছেলেমেয়েদের একটা স্কুলের মধ্যে কোনো আয়োজন নাই, সে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবে, সে যে মাঠে খেলাধুলা করবে, সেই আয়োজনগুলো নাই। তাহলে একদিকে যেমন আইনের প্রয়োগ, অন্যদিকে এই যে সামাজিক যে সাংস্কৃতিক যে মূল্যবোধের যে চেতনা, সেই চেতনাটা জাগ্রত করা দরকার, যাতে করে এই যে নৈতিক মূল্যবোধ, যে একজন নারী সে যেই পোশাক পরে থাকুক না কেন তাকে তার প্রাপ্য মানুষ হিসেবে তার সম্মানটা আমার তাকে দিতে হবে। এবং আপনি জানেন যে এই যে কিছুদিন আগে সিগারেট খাওয়ার ঘটনাটা ঘটলো, আমরা সিগারেট খাওয়াকে ঠিক মনে করি না, কিন্তু এর মানে এই তো না যে সিগারেট খাবে তার গায়ে আমি হাত তুলবো। ফলে আমরা বলছি যে এই যে নৈতিক জায়গাটা, আগে আমরা আমাদের দেশের নারীদেরকে, আপনি জানেন গণ অভ্যুত্থানের সময় নারীরা প্রথম সারিতে দাঁড়াতো, কারণ পুলিশরা হয়তো নারীদের গায়ে কম লাঠিচার্জ করবে, কিন্তু সেই নারীদের গায়ে এখন আমরা দেখতেছি সামান্য সিগারেটের জন্য তাদের গায়ে হাত তুলছে। এবং আমরা বলছি যে মানে নৈতিক মানটা এবং সংবেদনশীলতা কতটা নিচু পর্যায়ে নেমে গেলে একজন ব্যক্তি আরেকজন নারীর গায়ে হাত তুলতে পারে, অথচ এই নারী হয়তো তার ভাই, তার বোন, তার মা, হয়তো পরিবারের কেউ। ফলে এই যে নৈতিক মানের এত অধঃপতন, এই অধঃপতনটা কিন্তু অনেক বেশি অ্যালার্মিং, এবং আমাদের কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত হওয়া প্রয়োজন আছে আমার মনে হয়। কারণ আজকে যদি আমি ধরেন কারো উপরে আক্রমণ হচ্ছে, আমি ভাবছি আমার উপরে আক্রমণ আসবে না, কিন্তু আমি কিন্তু বলবো যে আসলে এই যে এইভাবে যে নারীদের উপরে আক্রমণ হচ্ছে, দিন শেষে কিন্তু আমরা কেউই সেফ না। ফলে একদিকে যেমন আইনের প্রয়োগ জরুরি, বিচার ব্যবস্থা শক্তিশালী করা জরুরি, অন্যদিকে এই সাংস্কৃতিক সংগ্রাম, সেই সংগ্রামটাও কিন্তু আমাদের করা জরুরি। এই ক্ষেত্রে আমরা বড় বড় মনীষী যারা আছেন, বেগম রোকেয়া, হ্যাঁ, প্রীতিলতা, তারপরে এইখানে যারা রবীন্দ্রনাথ, কবি নজরুলের তারও কিন্তু আসলে এই যে নারী পুরুষের যে ভেদাভেদ, সেটার বিরুদ্ধে একটা বড় লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আপনি জানেন বেগম রোকেয়া, এদের কিন্তু একটা বড় লড়াই সংগ্রামের ইতিহাস আছে। ফলে এদেরকে সামনে আনা, এদের চরিত্রগুলোকে সামনে আনা, কি করে নারীকে রেসপেক্ট করতে হয়। আজকের নারী, আজকে আমি ধরেন শিক্ষা গ্রহণ করতে এসেছি, আজকে তো আমি শিক্ষা গ্রহণ করতে পারতাম না যদি না রোকেয়া সেদিন এই সংগ্রামটা, বেগম রোকেয়া সেই সংগ্রামটা পরিচালনা করতো। ফলে আমরা বলতে চাই এই মানুষগুলোকে সামনে এনে এই মানুষগুলোর যে চেতনা, সেই মানুষগুলোকে, আমাদের এই মানুষগুলোকে সেই চেতনা মূল্যবোধে উদ্বুদ্ধ করা দরকার। তাহলে আজকের দিনে এই ধর্ষণের সংস্কৃতি, নিপীড়নের সংস্কৃতি, হেনস্থার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এর জন্য অবশ্যই আমি এই রাষ্ট্র ব্যবস্থাকেই দায়ী করব। আপনি জানেন যে আমার অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটছে, একজন এই জুলাই অভ্যুত্থানের কর্মী হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি যে ঠিক মানে শাসন ক্ষমতায় খালি একজনের হাত থেকে আরেকজনের হাতে গেছে, আর বিশেষ কোনো পরিবর্তন আসলে হয়নি, চেহারাগুলো বদলে গেছে, কিন্তু সেই বিচারহীনতা, সেই লুটপাট দুর্নীতি, সেই একই ধরনের যে অনিরাপত্তা,
মানুষের যে অনিরাপত্তা বোধ, সেটি কিন্তু জানমালের যে অনিরাপত্তা সেটা কিন্তু রয়ে গেছে, কোনো পার্থক্য কিন্তু তৈরি হয়নি। আপনি দেখেন, আমি তো মনে করি যে আজকে হয়তো আমি ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কিন্তু দিন শেষে কিন্তু আমি যে জনগণের, সত্যিকার অর্থে জনগণের কিন্তু কোনো নিরাপত্তা নাই। আপনি দেখেন দিন দুপুরে ডাকাতি করছে, ছিনতাই ঘটছে, দিন দুপুরে পেটে ছুরি ছুরি মেরে দিচ্ছে। তাহলে আজকের দিনে এই যে একটা সন্ত্রাসের দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে আমাদের দেশটা, এত বড় একটা অভ্যুত্থান হলো, মানুষের এত রক্তক্ষয়ী একটা মানে একটা অভ্যুত্থানের সম্মুখীন হলাম আমরা, কিন্তু তারপরে আমরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারলাম না। এর অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনা তো গেছে, কিন্তু শেখ হাসিনার যে বৈষম্যমূলক এবং দুর্নীতিপরায়ণ অর্থনীতি, সেইটা কিন্তু সে ফেলে গেছে। ফলে সেই অর্থনীতিকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু সেই অর্থনৈতিক সংকটই সমাজের নানান সংকট তৈরি করবে, নানান দুর্নীতি তৈরি করবে, নানান এই যে বৈষম্য তৈরি করবে। অথচ আমরা এত বড় একটা লড়াই করেছি, 2000-এরও বেশি মানুষ জীবন দিয়েছে, 20,000-এর বেশি মানুষ আহত হয়েছে, শুধুমাত্র এই দুর্নীতি, লুটপাট এবং একটা বৈষম্যহীন সমাজ পাওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। এবং এই নারী পুরুষের যে বিভাজন, পাহাড় সমতলে যে বিভাজন, মানুষে মানুষে যে বিভাজন, ধনী গরিবে যে বিভাজন, সেই বিভাজন কিন্তু ভেঙে যদি আমরা একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে চাই, তাহলে কিন্তু এই রাষ্ট্রকে বারবার আমাদের প্রশ্ন করতে হবে এবং মানে মানে টোকা দিয়ে দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে যে কিসের জন্য আমরা লড়াই করেছিলাম। সেই বৈষম্যহীন সমাজ যাতে আমরা অর্জন করতে পারি, তার লক্ষ্যে কিন্তু এদেরকে আমাদের চাপ প্রয়োগ করা অনেক দরকার। তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমি। একটা বিষয় লক্ষণীয়, ইন্টারনেটের গতি বেড়েই যাচ্ছে। আমরা 2G থেকে শুরু করেছিলাম, এখন 5G বা প্লাস। একই সাথে এই ইন্টারনেটের গতি বেড়ে যাচ্ছে, শিক্ষার গতি কমে আসতেছে, কিন্তু পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে হচ্ছে পর্নোগ্রাফি। যে বিষয়গুলো আমাদের সমাজকে, আমাদের সন্তানদেরকে বা আমাদের শিক্ষার্থী যারা রয়েছে, তাদেরকে আমরা পর্নোগ্রাফি আসক্তি থেকে কিভাবে বাঁচাবো, কি পরামর্শ রয়েছে আপনার? দেখেন, একথা সত্য যে সোসাইটিতে পর্নোগ্রাফি আছে, ছেলেমেয়েরা কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে, এই সংকটগুলো আছে। কিন্তু আমার মনে হয় এই সংকটের জন্য যেমন একদিকে আইনের দরকার, আরেকদিকে যেটা দরকার, একটা সাংস্কৃতিক মান গড়ে তোলা দরকার। কারণ আপনি একটা খারাপ কালচারকে আরেকটা খারাপ কালচার দিয়ে ফাইট দিতে পারবেন না, তার জন্য একটা পাল্টা কালচার আপনার গড়ে তুলতে হবে। এবং সেই কালচারটা আপনি কিভাবে গড়ে তুলবেন, সেই কালচারের প্রতিনিধিত্ব কারা করবে? আজকের দিনে আমরা যারা ছাত্রছাত্রীরা আছি, তাদের মধ্য থেকে কিন্তু সেই কালচারটা গড়ে উঠবে। এবং সেই কালচারটা গড়ে ওঠার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের পাথায় হবে কারা? রবীন্দ্রনাথ, নজরুলেরা, যারা সত্যিকার অর্থে সোসাইটির জন্য কাজ করতে চাইছেন এবং তারা সত্যিকার অর্থে সোসাইটির দুঃখ কষ্টটাকে নিজের ভিতরে ধারণ করতে পারছেন এবং নিজের জীবনেও সেটা অ্যাপ্লাই করতে পারছেন। তাহলে আজকের দিনে শুধু নিছক বইয়ে নজরুলের জীবনী পড়ে যাওয়া না, শুধু রবীন্দ্রনাথের জীবনী পড়ে যাওয়া না, সেই জীবনীটাকে নিজের জীবনে ধারণ করা এবং তাদের জীবন, তাদের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার মধ্য দিয়ে কিন্তু আজকে সেটা সম্ভব। এবং সেটা কিভাবে সম্ভব? সেটার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রকে যত ধরনের কুসংস্কার মুক্ত শিক্ষা আছে, শিক্ষাকে একটা বৈজ্ঞানিক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে মানুষ বৈজ্ঞানিক এবং যৌক্তিক চিন্তা করতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে এত বড় যে সমাজের যে অধঃপতন, নৈতিক অধঃপতন, সেই অধঃপতন থেকে বেরিয়ে আসতে পারবো। একটা তো দুর্নীতি, লুটপাট আছে।